মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশ্বকাপের বিশেষ আয়োজন 20-20। সঙ্গে আছি আমি জান্নাতুল সুমনা এবং আমার সঙ্গে আছে ক্রীড়া সাংবাদিক তাসওয়ার নাফি। কেমন আছেন নাফি এবং কেমন এনজয় করছেন এখন পর্যন্ত বিশ্বকাপ? বিশ্বকাপ এনজয় করছি, তবে একটা জিনিস খুব একটু হলেও খারাপ লাগছে, টি-20 রানের খেলা সেই রানটা খুব একটা চোখে পড়ছে না। তবে কিছু ম্যাচ আগে আমরা দেখেছি শ্রীলঙ্কার একটি ম্যাচ ছিল, নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো একটা রান হয়েছে, আজকে ওয়েস্ট ইন্ডিজও একটা বড় স্কোর করেছে। বা টি-20 আসলে এমনই হওয়া উচিত আমাদের যতটুকু। তবে এবারে টি-20 আসরটাতে ব্যাটাররা খুব একটা ভালো অবস্থানে নেই, ব্যাটাররা রান করতে পারছে না, কিন্তু বোলাররা খুব ভালো করছে, ইকোনমিক্যাল বোলিং করছে। কিন্তু টি-20 আসলে যেরকম দেখার জন্য দর্শকরা বসে থাকে বা সবাই খুব এনজয় করে, আপনি যেটা বললেন এনজয় করার বিষয়টা, সেই জায়গা থেকে একটু হলেও অনেকটা এবার আপসেটের বিষয়, ব্যাটাররা খুব বড় স্কোর করতে পারছে না, দলগুলো খুব বড় রান করতে পারছে না। দলগুলো বড় রান না করতে পারলেও কিন্তু ছোট স্কোরের পরেও খেলাগুলো কিন্তু কম্পিটিটিভ হচ্ছে, যেটা আমরা দর্শক হিসাবে এনজয় করি মোটামুটি। তারপরেও আপনি যেটি বলছিলেন, দিন শেষে আমরা চাই যে টি-20 আরও বেশি 4 ছক্কা খেলা হোক। এবং বাংলাদেশ টিমের কথাও যদি আমি বলি, ব্যাটিং ব্যর্থতা আবারও পরিচয় দিয়েছে বাংলাদেশ টিমের ব্যাটাররা। কিন্তু স্পেশালি টপ অর্ডারটা যদি কথা বলি, সেরা 20-এর তালিকায় করা হয়, শুধু একজন ব্যাটার রয়েছে, তাওহিদ হৃদয়। এবং আপনি যদি এই পুরো টুর্নামেন্টে 4টি ম্যাচ খেলেছে এখন পর্যন্ত, মাত্র একজন, আই ডোন্ট থিঙ্ক একজন ব্যাটারও 100 রানের বেশি করতে পারেনি। এটা কি আমাদের একটা আফসোসের জায়গা থেকে যায়? অবশ্যই আফসোসের জায়গা, কারণ বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে আমরা যেমন পারফরমেন্স আশা করি সেই অনুযায়ী পারফরমেন্স হচ্ছে না। বোলারদের মধ্যে তানজিম সাকিব ভালো বোলিং করছেন, মুস্তাফিজুর রহমান ভালো বোলিং করছেন, তাদের দুজনের বোলিংয়ের কারণে আমরা গত ম্যাচটা নেপালের বিপক্ষে খুব ভালো একটা জায়গা তৈরি করতে না পারলেও ব্যাটারদের মধ্যে আমরা বোলিং হিসেবে আমরা ভালো পারফরমেন্স করছি। আমি যদি দেখি যে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই রহমানুল্লাহ গুরবাজ, তিনি 4 ম্যাচে 167 রান করেছেন, 150 উপরে স্ট্রাইক রেট। আপনি যদি পুরো লিস্টটা দেখেন, সেখানে দুজন আছে আফগানিস্তানের এবং এই ইব্রাহিম চাদরান রয়েছে, অর্থাৎ আফগানিস্তানের এবার একটা বেশ ভালো অবস্থানে রয়েছে এবং তারা সুপার 8-এ উঠেছে এবং বাংলাদেশের সাথে তাদের খেলা রয়েছে। অর্থাৎ ব্যাটিংয়ের সাইড এবং বোলিংয়ের দিক থেকেও আফগানিস্তানের ফজল হক ফারুকী তিনি টপে রয়েছেন। তবে ব্যাটারদের নিয়ে যেহেতু আপনি প্রথমে কথা বলছেন, ব্যাটারদের নিয়ে যেটা বলতে চাই, এবার খুব ভালো স্ট্রাইক রেটে সবাই ব্যাটিং করছেন এমনটাও না। আবার যারা ভালো, যেমন ট্রাভিস, আমি যদি দেখতে পারি ট্রাভিস হেড রয়েছে 157 এবং এছাড়া মার্কাস স্টয়নিস তিনি 190-এর উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। এটা খুব এক্সট্রাঅর্ডিনারি ছিল, কারণ যে উইকেটের ধরনের খেলা হচ্ছে, বিশেষ করে নিউ ইয়র্কে বা ইউএসের মাটিতে যে খেলাগুলো হচ্ছে, খুব একটা রানের দেখা পাওয়া যাচ্ছে না। আপনি যেটা বললেন যে শর্ট রানে সেখানে কম্পিটিটিভ ম্যাচ হচ্ছে, কিন্তু সেখানে যেটা আশা করা যায় আইসিসি টুর্নামেন্টগুলোতে আমরা কি আশা করি, স্পোর্টিং উইকেট থাকবে, সেখানে ব্যাটার বোলাররা সমান সুযোগ পাবে। সেই জায়গাতে এবার বোলাররা খুব ভালো একটা সুযোগ পাচ্ছে, তবে ব্যাটাররা খুব একটা ভালো সুযোগ পাচ্ছে না বড় স্কোর করার জন্য। সেট হয়ে তার অনেকে আউট হয়ে যাচ্ছে, স্ট্রাইক রেট নিয়েও খুব ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে না। এছাড়া যেটা বলা যাচ্ছে বাংলাদেশের ব্যাপারে যদি বলি, একমাত্র তাওহিদ হৃদয়, তিনি 4 ম্যাচে 95 রান করেছেন। সেই জায়গা থেকে সেরকম বড় স্কোর না। আমরা যদি দেখি প্রথমে যে রান আছে 167 রান, বাংলাদেশের অবস্থান 19 নম্বরে, তাওহিদ হৃদয়ের 20 জন আপনি লিস্ট করি, তালিকা করি, সেই জায়গায় বাংলাদেশের অবস্থান 19 নম্বরে। অর্থাৎ ব্যাটারদের যে খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ, সেটা খুবই স্পষ্টতই। সেক্ষেত্রে আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে খুব লাকিলি আপনার কাছে মনে হয় যে বাংলাদেশ সুপার 8 নিশ্চিত করেছে কিনা, আর অথবা পুরো ক্রেডিটটা বোলারদেরকেই দিতে চান কিনা? অবশ্যই বোলারদের ক্রেডিটের কারণে আমরা সুপার 8 কনফার্ম করেছি। এবং সুপার 8-এ আমরা যেটা দেখেছি গ্রুপ পর্বের খেলায়, যেটা আমরা দেখেছি যে উইকেটগুলো অনেকটা মিরপুর ঘরানার। মিরপুরে আমরা যেরকম আনপ্রেডিক্টেবল উইকেট দেখতাম, আসলে তামিম ইকবাল একটা সময় শোয়েব মালিক একটা কথা বলেছিল যে শোয়েব মালিক মিরপুরে উইকেটে খেলতে এসে একটু হলেও কনফিডেন্স লো হয়ে যাচ্ছিল, কনফিউজড হয়ে যাচ্ছিল। সেই জায়গায় তামিম ইকবাল নাকি তাকে ড্রেসিং রুমে বলছিল যে তুমি নতুন এসেছো, আমরা তো 16 বছর যাবত ক্রিকেট খেলে এই উইকেটটা এখনো চিনতে পারছি না। তার মানে মিরপুরের উইকেটে কি হয়, কখন কি হবে সেটা বোঝা যাচ্ছিল না। একই রকম বিশ্বকাপের উইকেটে দেখা যাচ্ছে বোলারদের কখন টার্ন করছে, কখন বাউন্স করছে, এবং আনইভেন বাউন্স আমরা দেখেছি, সামনে থেকে বল উপরে বাউন্স হচ্ছে। এই ধরনের উইকেটগুলোতে ব্যাটাররা ভালো করবে না, এটাই স্বাভাবিক। তবে বোলারদের জন্য খুব ভালোটা সুযোগ রয়েছে, সেটা একপক্ষীয় সুযোগ হয়ে গেছে। আমরা যদি বোলিং দেখি, আমরা শুরুতে বলছিলাম আফগানদের একটা বড় জায়গা রয়েছে এবারে টপ 10-এ বা টপ 20-তে, যেমন ফজল হক ফারুকী
4 ম্যাচে 12 উইকেট নিয়েছে, 5.58 ইকোনমি। সেই জায়গায় বাংলাদেশের দুজন রয়েছে টপ 10-এ, তানজিম সাকিব, তার ইকোনমিটা 4.80 এবং মুস্তাফিজুর রহমান। এখানে যতজনের ইকোনমি আমি দেখতে পাচ্ছি তার মধ্যে মুস্তাফিজুর রহমানটা দ্বিতীয়তে রয়েছে। এর আগে রয়েছে টিম সাউদি, 3 ম্যাচে 7 উইকেট, 3 ইকোনমি। মুস্তাফিজুর রহমানের 4 ম্যাচে 7 উইকেট সমান, কিন্তু ইকোনমিটা হচ্ছে 3.37। অর্থাৎ মুস্তাফিজুর রহমানকে একটু হলেও অন্যরকম দেখা যাচ্ছে এবারের বিশ্বকাপে, যেটা পর্যন্ত কিন্তু মুস্তাফিজুর রহমান এই টুর্নামেন্টে সব থেকে বেশি ডট বল করেছে। এটা টি-20-র জন্য অনেক বেশি বড় একটা পাওয়া, যে কোনো দলের জন্য। মুস্তাফিজ যেভাবে বল করেছে, উইকেট টেকিংয়ের কথাও যদি বলি, 7টা উইকেট কিন্তু পেয়েছে। এবং আমাদের আরেকজন বলার তানজিম সাকিবের কথা, সমান পরিমাণের উইকেট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে, 9টি উইকেট নিয়েছে। আরেকটা ব্যাপার আমার কাছে জানার ইচ্ছে ছিল, যেহেতু আমরা বোলিংয়ের কথাই বলছিলাম, যদি আপনি মিরপুরের সাথে কম্পেয়ার করেন, এই উইকেটগুলোতে খেলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সামঞ্জস্য। সেক্ষেত্রে বাংলাদেশি ব্যাটারদের কি আরও ভালো করা উচিত না, যেহেতু তারা এই ধরনের উইকেটে ব্যাটিং করে অভ্যস্ত? এটা ব্যর্থতাই বলা চলে, যেহেতু স্লো উইকেটে খেলা হচ্ছে এবং আনইভেন উইকেট, কখন কি হবে সেটা বোঝা যাচ্ছে না। সেই জায়গাতে বাংলাদেশের ব্যাটার এরকম উইকেটে বরাবরই আমরা দেখেছি বাংলাদেশের উইকেটগুলো এমনই হয়। তবে বিশ্বকাপের আগে আমরা চিন্তা করি বিশ্বকাপের মতো করে একটা উইকেটে নিজেকে প্রস্তুত করা, আইসিসির উইকেটগুলো কেমন হয় সেটা আমরা বরাবরই জানি। স্পোর্টিং উইকেটে খেলা আমি আগেও বলছিলাম, সেরকম একটা উইকেটে হয়তো বা তারা অনুসরণ করেছে। এবং এর আগে যুক্তরাষ্ট্রের সাথে তারা সিরিজ খেলেছিল, সেখানেও ভালো উইকেট ছিল। তবে বিশ্বকাপের উইকেটগুলো নিয়ে বেশ সমালোচনাই হচ্ছে, কারণ এই উইকেটে আপনার ভালো করাটা ব্যাটারদের জন্য খুবই চ্যালেঞ্জিং। আমরা খুব বড় স্কোরের ম্যাচ দেখছি না, যেমন যারা ভালো ব্যাটিং করছে তাদেরও যে খুব স্ট্রাইক রেট বা খুব 4 ম্যাচে 167-র মতো রান করে এখন টপ রান স্কোরার টি-20-তে, সেখানে আসলে বোলারদের আপনি যদি ব্যাটাররা যারা আছে, নিকোলাস পুরানের আজকে 4 ম্যাচে 164 রান করে 2 নম্বরে উঠে এসেছে। আজকে তিনি 98 রান করেছে আফগানিস্তানের বিপক্ষে এবং বড় একটি জয় পেয়েছে আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দল 104 রানের ব্যবধানে। এই একটু একটু রানও হচ্ছে, কিন্তু আমরা আশা করব যে সুপার 8-এ উইকেটের বদলটা আসার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোতে একটা ভালো স্কোর করছে। সুপার 8-এ যদি ভালো উইকেট হয়, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা বাড়তি ভাবনারও একটা রয়েছে বিষয়। হ্যাঁ, যেমনটি বলছিলেন যে সুপার 8-এ যদি আমরা আরও স্পোর্টিং উইকেট দেখি, সেক্ষেত্রে হয়তো বা রান অনেক বেশি হবে এবং বলারদের এই বেশি রানটা আটকানো একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে বাংলাদেশ অনেক বেশি ব্যাকফুটে থাকবে। কিন্তু এই উইকেটে যদি এই ধরনের উইকেটে খেলা হয় এবং বাংলাদেশের ব্যাটাররা, স্পেশালি টপ অর্ডাররা যদি রান করে এবং স্পেশালি এরকম উইকেটে যদি 140-এর মতো রান করতে পারে, বাংলাদেশের জন্য কিন্তু একটা বড় পসিবিলিটি থাকবে যে কোনো টিম, যেহেতু আপনি যদি বাংলাদেশের গ্রুপটাতে দেখেন, মোটামুটি শক্তিশালী একটি গ্রুপ, ভারত রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, আফগানিস্তান রয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার পসিবিলিটিটা কীরকম থাকবে? এবারের বিশ্বকাপে কারা কোন দলের বিপক্ষে সুপার 8-এ খেলবে সেটা আগেই নির্ধারণ করা হয়েছিল, প্রেডিক্ট করা হয়েছিল, কারণ এখানে কে চ্যাম্পিয়ন হবে, কে রানার্স হবে সেটা কোনো ম্যাটার করেনি। সুপার 8-এ যারা দুটি গ্রুপে যারা ভাগ হয়ে খেলছে, বাংলাদেশ যারা খেলছে, বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া রয়েছে, ভারত রয়েছে, তবে আফগানিস্তান রয়েছে, এবং পাশাপাশি গ্রুপ বিতে যারা রয়েছে, ইংল্যান্ড রয়েছে, দক্ষিণ আফ্রিকা রয়েছে, যুক্তরাষ্ট্র রয়েছে, এই দলগুলো, ওয়েস্ট ইন্ডিজ রয়েছে, এই দলগুলো আগে থেকে নির্ধারণ করা ছিল কে কোন গ্রুপে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কিছুটা হলেও চিন্তার রয়েছে, কারণ অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং ভারত এবং আফগানিস্তানকে আমরা চিন্তা করি এশিয়ার কান্ট্রি। তবে আফগানিস্তান যে ক্রিকেটটা খেলছে বর্তমানে টি-20 বিশ্বকাপে, আফগানিস্তানকে নিয়ে আলাদাভাবে ভাবনার বিষয় রয়েছে। অস্ট্রেলিয়া বরাবরই ফেভারিট হয়ে আসে বিশ্বকাপে, তারা এবারও খেলছে ফেভারিট হয়ে, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তারা এসেছে। তবে বাংলাদেশের জন্য সুপার 8-এ যদি জিততে হয়, অ্যাটলিস্ট 2টি ম্যাচ জিততে হবে। সেক্ষেত্রে যদি আমি আফগানিস্তানকে একটু হলেও ধরে রাখি, পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা জয়ের একটা সম্ভাবনা রয়েছে, কারণ যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, ভারতের থেকে অস্ট্রেলিয়ার সাথে জেতাটা একটু হলেও সহজ হবে মনে হচ্ছে। আর আপনি যেটা বলছিলেন আফগানিস্তানের কথা, আফগানিস্তানও কিন্তু অনেক ভালো করছে এবং বাংলাদেশেও ভালো একটা পসিবিলিটি রয়েছে। আমরা এই ব্যাপারে আরও কথা বলবো আপনার সঙ্গে, তার আগে যাবো একটু ছোট্ট একটি বিরতিতে। ভালো থাকবেন দর্শকরা, আমরা ফিরে আসবো আবারও ছোট্ট একটি বিরতির পরে। ফিরে এলাম আবারও বিরতি থেকে। নাফি যেমনটি বলছিলেন, আমরা এবারে বিশ্বকাপে কিন্তু দেখেছি 20টি দল প্রথমবারের মতো। এটি কিন্তু বিশ্বকাপে একটি আলাদা করে আমাদের ভ্যালু যোগ করছে গ্লোবালি যদি আমি চিন্তা করি। এবং নেক্সট বিশ্বকাপের জন্য 2026 টি-20 বিশ্বকাপের জন্য ইতিমধ্যে কিন্তু 8টি দল
12টি দল সরি 12টি ইতিমধ্যে দল তারা নির্ধারণ হয়েছে। কনফার্ম করে ফেলেছে, 8টি দল সুপার 8-এ এসেছে এবং ভারত এবং শ্রীলঙ্কাতে খেলতে হবে। সেক্ষেত্রে 9টি দল আমরা কনফার্ম করেছি। আরও বাকি 3টি দল যে থাকবে আপনার এই কোয়ালিফাইড যে টুর্নামেন্টগুলো হবে মহাদেশগুলোর মধ্যে, তো আপনার কাছে ওভারঅল কি মনে হচ্ছে এবার 20টি দল সব কিছু মিলে নেক্সট ডে আমরা টি-20 বা ক্রিকেটের গ্লোবালাইজেশন দেখছি? শোভনা, আপনি প্রথমে যেটা বললেন যে বিশ্বকাপে এবার 20টি দল খেলছে, আগামী বিশ্বকাপেও 2026 টি বিশ্বকাপ 20টি দল খেলবে। আমরা যেরকম দেখি ফুটবল খেলা যদি দেখি, ফুটবল বিশ্বকাপে অনেকগুলো দল একসাথে খেলে, 32 দল অথবা সামনে 48 দল খেলবে। সেই জায়গায় ক্রিকেটটাকে এরকম বিস্তৃত করার চেষ্টা করা হচ্ছে আইসিসির পক্ষ থেকে, যেমনটি এবার 20টি দল খেলছে এবং আগামীবারও 20টি দল খেলবে। আস্তে আস্তে হয়তো বা অনেকগুলো দল আসবে বিশ্বকাপ খেলতে। সেক্ষেত্রে ক্রিকেটটা যে আসলে পুরো গ্লোবালি আপনি যারা বললেন পুরো পৃথিবী জুড়ে একটা বিস্তৃতি লাভ করবে, সেটা অবশ্যই ক্রিকেটের জন্য ভালো এবং তার আর্থিক প্লাস বাণিজ্যিক সব ক্ষেত্রেই ক্রিকেটটাকে বেশ গুরুত্বের সহিত দেখার কারণে আইসিসি এরকম পুরো বিশ্ব জুড়ে বিস্তৃত করে দিচ্ছে। আমরা যদি খেয়াল করি স্ক্রিনে যে আপনি যেটা বললেন যে আগামী বিশ্বকাপের জন্য নির্ধারিত করা হয়েছে 12টি দল, তার মধ্যে 2টি দল হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা, কারণ তারা স্বাগতিক দেশ হিসেবে খেলবে সেখানে, ভারত এবং শ্রীলঙ্কা। এছাড়া বাকি যে 7টি দল বা বাকি যে দলগুলো এবার যারা সুপার 8 খেলছে 8টি দল, সেখান থেকে শ্রীলঙ্কা বাদ দিলে ভারত তো আছেই, এছাড়া 7টি দল সেখানে কোয়ালিফাই করেছে। 7টি দলের মধ্যে বাংলাদেশও রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, ইংল্যান্ড রয়েছে, দক্ষিণ আফ্রিকা রয়েছে, ওয়েস্ট ইন্ডিজ রয়েছে, আফগানিস্তান রয়েছে, এই দলগুলো রয়েছে। এছাড়া যদি আরেকটা চিন্তা করি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে 30 জনের মধ্যে যে র্যাঙ্কিংটা করা হয়েছে, সেই র্যাঙ্কিংয়ের মধ্যে 30 জনের মধ্যে যে বাংলাদেশ, পাকিস্তান, আয়ারল্যান্ড এবং পাশাপাশি রয়েছে নিউজিল্যান্ড। কারণ নিউজিল্যান্ড এবং পাকিস্তান এবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে, সেই বিদায় নেওয়ার পর নিউজিল্যান্ড এবং পাকিস্তান এবং আয়ারল্যান্ড তারা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বা টপ 12-এ থাকার কারণে তারা সামনের বিশ্বকাপটা খেলার সুযোগ পেয়েছে। আরেকটা বিষয় বলতে বাকি 8টি দল কিভাবে আসবে সেটা যদি আমরা স্ক্রিনে দেখি, বাকি 8টি দল ইউরোপ অঞ্চল থেকে কয়েকটি দল আসবে, তারপর হচ্ছে আমেরিকা অঞ্চল থেকে কয়েকটি দল আসবে। যে দলগুলো আসবে সেটা আমরা দেখেছি যে এশিয়া ভিত্তিতে কয়েকটি দল আসবে, যে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে যে দলগুলো আসবে দলগুলো অলরেডি চলে এসেছে। এছাড়া 12টি দল কিভাবে নির্ধারণ হয়েছে, বাকি 8টি দল কিভাবে আসবে আমরা যদি একটু খেয়াল করি, বাকি 8টি দল সেখান থেকে ইউরোপ অঞ্চল, আমি যেটা ইউরোপ অঞ্চল থেকে যেটা ইউরোপ অঞ্চল, এছাড়া আফ্রিকা এবং আমেরিকা অঞ্চল থেকে আমরা দেখেছি। তো এই ভিত্তিতে দলগুলো সেখানে নির্ধারণ হবে যেমনটি বলছিলেন। এবং তাছাড়া আরেকটু কথা আমি বলি, সদস্য দলগুলোর এইবারে বিশ্বকাপের অন্তর্ভুক্তি কিন্তু আমাদেরকে একটা ভালো লাগা থেকে, বা দর্শক হিসাবে যদি আমি বলি ছোট দল হিসেবে তারা যেভাবে পারফরমেন্স করেছে এটা কিন্তু অসাধারণ ছিল। এটা কিন্তু বোঝা যাচ্ছে যে ইন ফিউচারে ছোট দল বড় দল বলে কোনো কথা থাকবে না। সে স্পেশালি টি-20 ক্রিকেটের কথা বলি, টি-20 ক্রিকেটে কিন্তু ছোট দল বড় দল বলে কোনো কথা নেই। এটি অলরেডি প্রুভ হয়েছে। এবার বিশ্বকাপে 3টি বড় দল আসলে ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে পড়েছে সুপার 8-এ, স্পেশালি ইউএসএ, নামিবিয়া, নেদারল্যান্ডস তাদের মতো, এবং নেপালও, অবশ্যই নেপালও যেভাবে খেলেছে আসলেই তা ক্রিকেটের জন্য ভালো, দর্শক এই জনপ্রিয়তাটা বৃদ্ধি পাবে। এবং অ্যাট দ্য সেম টাইমস আরেকটা বিষয় আমি ইনক্লুড করতে চাই, নেক্সট যে 2028 সালে অলিম্পিকটি রয়েছে সেখানেও কিন্তু ক্রিকেট অন্তর্ভুক্তি থাকবে। এটা ক্রিকেটের জন্য বাণিজ্যের ক্ষেত্রে বলি, ক্রিকেটের জনপ্রিয়তা সব কিছু ক্ষেত্রে বলি অনেক বেশি উপরে চলে যাচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় ইন ফিউচারে আমরা ক্রিকেট বিশ্বকাপটি আরও বেশি, যেমন সকার বিশ্বকাপে 32টি দেশ দেখি, আরও বেশি দেশ দেখতে পারি, 20টির বেশি? না, অবশ্যই, কারণ এখনই যেহেতু 20টি খেলা হচ্ছে, আশা করছি আস্তে আস্তে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সুমনা, যে ইউরোপা কোয়ালিফায়ার থেকে সেখানে 2টি দল আসবে এবং পূর্ব এশিয়া প্যাসিফিক কোয়ালিফায়ার থেকে একটি দল, যুক্তরাষ্ট্র এখান থেকে একটি দল আসবে, এশিয়া কোয়ালিফায়ার থেকে 2টি দল এবং আফ্রিকা কোয়ালিফায়ার থেকে 2টি দল, অর্থাৎ 8টি দলের কথা যেটা বললাম। 12টি দলের পর যে 8টি দল বিশ্বকাপের বাছাই পর্ব পার হয়ে আসবে। তবে আপনি যেটা বললেন ইউএসএর কথা বা যে ছোট ছোট দল, আমরা যদি ইউরোপ থেকে যে 2টি দল আসবে সেখানে এবার ইতালির কথাও আলাদাভাবে বলতে হয়। ইতালি রয়েছে সেখানে, স্কটল্যান্ড রয়েছে, নেদারল্যান্ডস রয়েছে, তাদেরকে আসলে এই বাছাই পর্ব পার হয়ে, বিশেষ করে ইউরোপে আমরা যেটা জানি ফুটবলটা খুব বেশি জনপ্রিয়, সেই জায়গাতে ক্রিকেটটাকে নিয়েও বেশ ভালোভাবে কাজ করছে আইসিসি। আয়ারল্যান্ড খেলছে, ইংল্যান্ড তো অনেক আগে থেকে খেলে, পাশাপাশি এবার ইতালির কথাও শোনা যাচ্ছে আস্তে আস্তে তারা বিশ্বকাপে আস্তে আস্তে আসবে। নেদারল্যান্ডস তো খেলছে, আয়ারল্যান্ড খেলছে, এরকম স্কটল্যান্ড রয়েছে। তবে ইউরোপ অঞ্চলে এখন বর্তমানে যেসব দেশগুলো আসছে তাদের কোয়ালিফায়ার রাউন্ড
পার হয়ে বিশ্বকাপে খেলাটা একটু হলেও চ্যালেঞ্জিং। তবে আশা করা যায় তারা যখন এটাতে বেশি সময় দিবে, আস্তে আস্তে যখন ক্রিকেটটাকে নিয়ে তারা ভাববে তখন আস্তে তারা বিশ্বকাপে সুযোগ পাবে। যুক্তরাষ্ট্র কোয়ালিফায়ার থেকে একটি দল আসছে, যুক্তরাষ্ট্র এবার খেলছে, পাশাপাশি ওই মহাদেশের আরও কয়েকটি দল অংশগ্রহণ করবে, সেখান থেকে কয়েকটি দল যুক্তরাষ্ট্রের সাথে যদি তারা ভালো খেলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এখন যুক্তরাষ্ট্র যে টিমটা এখন খেলছে সুমনা, সেটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, খুবই ব্যালেন্সড দল, তারা সুপার 8 কনফার্ম করেছে। সেই জায়গাতে তারা বেশ কিছু অভিবাসী ক্রিকেটার নিয়েছে, কোরি অ্যান্ডারসনের মতো ক্রিকেটার রয়েছে, নিউজিল্যান্ড থেকে তিনি খেলছেন, তারপর ভারতীয় সাবেক অনূর্ধ্ব 19 দলের কিছু ক্রিকেটার রয়েছে। অর্থাৎ তারা যেটা পুরো প্ল্যান অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী তারা ক্রিকেটটাকে সাজিয়েছে, তারা তাদের দলটা দেখে বোঝা যাচ্ছে। এবং ভবিষ্যতে আইসিসি রেভিনিউ জেনারেট করার জন্য যুক্তরাষ্ট্র বেশ বড় একটি ভূমিকা রাখবে, যেটা আইসিসিও বিশ্বকাপ শুরুর আগেই বলছিল যুক্তরাষ্ট্র ক্রিকেটে আসাটা ক্রিকেটের জন্য বেশ একটা ইতিবাচক। অর্থাৎ বিশ্বকাপে যত বেশি দেশ খেলবে তত বেশি দেশের মানুষ ক্রিকেটটা সম্পর্কে জানবে। আপনি নিশ্চয়ই অনেকগুলো দেশে গিয়েছেন, সেখানে নিশ্চয়ই দেখেছেন যে ক্রিকেট নিয়ে খুব একটা মাতামাতি নেই। এবার আমেরিকাতে বিশ্বকাপ হচ্ছে, আমি খুব একটা হয়তো বা আমেরিকানদের মধ্যে সেই ব্যাপারটা কাজে লাগছে না, কিন্তু যখন আমেরিকা বিশ্বকাপটা খুব সিরিয়াসলি খেলবে তখন অবশ্যই সেই দেশে ক্রিকেটটা নিয়ে ভাববে। অস্ট্রেলিয়াতে আপনি ছিলেন, সেখানেও নিশ্চয়ই দেখেছেন তাদের বিশ্বকাপ নিয়ে খুব একটা চিন্তা থাকে বলে। তো আপনার কাছে কি মনে হয় আসলে এই বিষয়টা নিয়ে? অস্ট্রেলিয়ার ক্রিকেট কালচারটা অনেক দিনের, এবং ইউএস এর কথা যেটি বলছিলেন, তারা যেভাবে প্ল্যান করেছে এবং প্ল্যানটা অনেক বেশি সাকসেসফুল, প্ল্যানিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোনো দেশের ক্রিকেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আমরা সেক্ষেত্রে চায়নার কথা বলি, তারাও কিন্তু 2028 সালে অলিম্পিকের জন্য তারাও একটা প্ল্যান প্রোগ্রাম করছে, এবং এশিয়ার অন্যান্য দেশগুলো, নেপালের কথা বলি, তাদের ক্রিকেটটা যদি আপনি দেখেন তারা কিন্তু প্ল্যান অনুযায়ী একটি আগাচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা ক্রেডিট দিতেই পারি আইসিসি এবং ইন্ডিয়া ক্রিকেট বোর্ড থেকে শুরু করে যারা বড় বড় ক্রিকেট বোর্ড, তারাও কিন্তু অনেক বেশি হেল্পফুল, যারা স্মল স্পেশালি সদস্য দেশগুলোকে সহায়তা করার জন্য এবং গ্রোয়িং ক্রিকেট কান্ট্রিকে সহায়তা করার জন্য। এটি কিন্তু আলটিমেটলি একটি ক্রিকেট বিশ্বের জন্য এটি অনেক একটি বড় একটা পাওয়া থাকবে। এবং আমরা হয়তো বা চাইবো অ্যাজ এ ক্রিকেট ফ্যান অর ক্রিকেট লাভার অর ক্রিকেট প্লেয়ার যে আমাদের ক্রিকেট গেমটিও ফুটবল বা অন্যান্য যে গেমসগুলো রয়েছে তাদের মতো আরও বেশি জনপ্রিয়তা পাবে, এবং সেটি আলটিমেটলি আমাদের ক্রিকেট গ্লোবালাইজেশনের জন্য অনেক বেশি লাভজনক হবে। আরেকটা বিষয় হচ্ছে, এবার নিশ্চয়ই দেখেছেন 20 দলের বিশ্বকাপে জিম্বাবুয়ের মতো দল নেই, 20 দলের বিশ্বকাপ হচ্ছে, সেখানে উগান্ডা জিম্বাবুয়েকে পেছনে ফেলে তারা বিশ্বকাপ খেলছে। অর্থাৎ যারা আমরা নতুন দেশ হিসেবে তাদেরকে যে ছোট করে দেখার সুযোগ রয়েছে এমনটি নয়, টি-20 বলেন বা 50 ওভারের ক্রিকেটগুলো বলেন, সেই জায়গাতে যেমন একটা কথা আমরা শুনতাম যে তিনটা দল আইসিসিকে বেশ ভালো প্রভাব বিস্তার করে, তারা নিজেদেরকে আধিপত্য বিস্তারের জন্য হয়তো অনেক সময় চাইতো না যে অনেকগুলো দল ক্রিকেটটাকে খেলুক, তবে আস্তে আস্তে সেই জায়গাটারও পরিবর্তন হয়েছে। যেমন এক সময় শুনতাম ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, তাদের আধিপত্য বিশেষ করে ভারত খুব একটা চাইতো না যে বিশ্বকাপে অনেকগুলো দল আসুক। সেই জায়গা থেকে কিছুটা অনেকটা পরিবর্তন হয়েছে, এবং পরিবর্তন হওয়ার ফলে ক্রিকেটটা যদি পুরো বিশ্ব মানুষ খেলে সেক্ষেত্রে সব দিকে, যেটা আমি আগেও বললাম, যে সব দিক থেকে একটা ভালো দিক তৈরি হবে। ধন্যবাদ নাফি, এতক্ষণ সঙ্গে ছিলেন এবং এতক্ষণ বিশ্লেষণ করেছিলেন বিশ্বকাপ এবং সব কিছু মিলেই। ধন্যবাদ দর্শকরা যারা এতক্ষণ শুনছিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।